আসসালামু আলাইকুম। শাওমি প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। আইসিসি তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ নির্বাচন করেছে। অনফিল্ডের তরফ থেকে আমরাও একটা সেরা একাদশ নির্বাচন করেছি। সেই সেরা একাদশটা অনেকের সঙ্গে মিলবে, অনেকের সঙ্গে মিলবে না, কারো কাছে খুব লেম মনে হতে পারে, বাট এটা একান্তই আমার ব্যক্তিগত মতামতের জায়গায়। এই টুর্নামেন্টটা আমি যেভাবে অবজার্ভ করেছি সেই অবজারভেশন অনুযায়ী আমি একটা বেস্ট 11 সেট আপ করেছি, মূলত বেস্ট 12 সেট আপ করেছি। আসলে দ্বাদশ একজন খেলোয়াড় তো অবশ্যই আছেন, তবে ওই জায়গাটা আমি একটু কনফিউশনে ছিলাম, সেটার উত্তরটা আপনাদের কাছ থেকে আমি জানতে চাইব। প্রথমত আমি যদি প্রথম তিনজনের কথাটা চিন্তা করি, অর্থাৎ টপ অর্ডার, আমি ওইভাবে ওপেনার বা 3 নম্বর ব্যাটার ওইভাবে গেলাম না। আমি টপ অর্ডারের মধ্য থেকে বেস্ট 11 আমার তিনজন পিক যদি বলি, সেক্ষেত্রে 1 নম্বরে থাকবেন রচিন রবীন্দ্রা, থাকবেন বিরাট কোহলি, এবং সেই সঙ্গে আরেকজন থাকবেন, যেটা অনেকের কাছে খুব আনইউজুয়াল মনে হতে পারে, বাট টপ অর্ডারে আমার জন্য এটা একটা পারফেক্ট চয়েস। সেটা হচ্ছে ভ্যান ডার ডুজেন, সাউথ আফ্রিকার ভ্যান ডার ডুজেন। একটু ব্যাখ্যাটা দেই। আসলে এখানে অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে ওপেন কে করবে। সেটা হয়তো ওপেন করতে পারেন রচিন রবীন্দ্র এবং বিরাট কোহলি। এখন এই একাদশটা তো আসলে কোথাও খেলবে না, বাট যদি খেলে তারপরে বিরাট কোহলি সে ওপেনিং করার ক্যাপাবিলিটির জায়গাটা আছে। সো আমি ওপেনিং কম্বিনেশনটায় যেহেতু সত্যি কথা বলতে কনসিস্টেন্ট ওইভাবে কাউকে পায়নি। হ্যাঁ, রোহিত শর্মা ফাইনাল ম্যাচটা একটা চমৎকার ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন। এছাড়াও তার আগে রোহিত শর্মার ছোটো ছোটো ইম্প্যাক্ট ইনিংস ছিল, বাট আমার মতে এই টুর্নামেন্টের আমি যদি বেস্ট 3টা টপ অর্ডার চিন্তা করি, তাহলে রচিন রবীন্দ্র, কেন সেটা আপনারা প্রত্যেকেই জানেন, 2টা সেঞ্চুরি করেছেন। বিরাট কোহলি, কেন সেটা সবাই জানেন। ভ্যান ডার ডুজেন, 3টা হাফ সেঞ্চুরি ইনিংস, 3টা ইনিংস খেলেছেন, 3টাই হাফ সেঞ্চুরি ইনিংস। একটাতে ম্যাচ জেতাতে পারেন নাই, বাট বাকি 2টা কিন্তু বেশ ইম্প্যাক্ট এবং ম্যাচ উইনিং নক ছিল ভ্যান ডার ডুজেনের। এবং আমার কাছে মনে হয়েছে যে এই টুর্নামেন্টে ভ্যান ডার ডুজেনের ইনিংসগুলো খুবই আন্ডার রেটেড, কেউ ওইভাবে রেট করে নেই। বাট সাউথ আফ্রিকার সেমিফাইনাল পর্যন্ত আসার পেছনে ভ্যান ডার ডুজেনের অবদানটা অনস্বীকার্য, এবং সবচেয়ে ইম্প্যাক্ট ইনিংসটা ভ্যান ডার ডুজেনই খেলেছেন। সো আমার টপ 3তে এই 3জন থাকবে। 4 নম্বর পজিশন যদি চিন্তা করি, নান আদার দ্যান শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ার এই টুর্নামেন্টে ইন্ডিয়ার পক্ষে কী করেছেন, আমার কাছে মনে হয়েছে যে শ্রেয়াস আয়ারের, তাকে নিয়ে হাইপটা খুব বেশি নাই, বাট সবচেয়ে কার্যকরী প্লেয়ারদের মধ্যে তিনি অন্যতম। সো 4 নম্বরে শ্রেয়াস আয়ার, এই জায়গাটায় আমি অন্য কাউকে আসলে বিকল্প হিসেবে রাখতেও চাই না। হ্যাঁ, অনেকেই আছেন, অনেকেই হয়তো বা সেই জায়গাটায় থাকবেন, অনেকের পছন্দের জায়গা অনেকে থাকবে, বাট ইম্প্যাক্ট, ম্যাচ উইনিং নক, যেভাবে শ্রেয়াস আয়ার তিনি ইনিংসগুলোকে বিল্ড আপ করেছেন এবং প্রেশারটাকে বিল্ড করতে দেন নাই, আমার কাছে মনে হয় যে হি ইজ দ্য ওয়ান যিনি 4 নম্বরে থাকার সবচেয়ে বেশি যোগ্য। 5 নম্বর পজিশনে আমি আজমাতুল্লাহ উমর যাই, বা আমি মিডল অর্ডার যদি চিন্তা করি, আমি আসলে 5 ওইভাবে চিন্তা করছিলাম। আমি মিডল অর্ডারে 3জন বা 4জন প্লেয়ার যদি চিন্তা করি, দেন আমি আজমাতুল্লাহ উমর জাইকে রাখবো। আজমাতুল্লাহ উমর জাই বল হাতে, ব্যাট হাতে, দুটো ক্ষেত্রে তার সাম্প্রতিক সময় আমরা যে ধরনের বৈশিষ্ট্য দেখছি অলরাউন্ডিং পারফরমেন্সের জায়গাটায়, সো সেই জায়গাটা উমরজাই আমার পছন্দের তালিকার শীর্ষে থাকবেন। এবং এই টুর্নামেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে হার্দিক পান্ডিয়ার আগে আজমাতুল্লাহ উমরজাই থাকবেন। আফটার দ্যাট লোকেশ রাহুল। কেন লোকেশ রাহুল? লাস্ট 2টা ম্যাচ লোকেশ রাহুল যেভাবে পারফর্ম করেছেন, ইটস টু গুড। আপনি চিন্তা করে দেখেন, ফাইনাল ম্যাচটাতে ইন্ডিয়ার পক্ষে শুধুমাত্র 2জন ব্যাটার আছেন, যে 2জন ব্যাটারের উইকেটটা আদায় করে নিয়েছে নিউজিল্যান্ড। একটা বলবো শুভমান গিল, আর একটা বলবো বিরাট কোহলি। এই 2টা উইকেট নিউজিল্যান্ড আদায় করে নিয়েছে, বাদ বাকি প্রত্যেকটা উইকেট ব্যাটাররা থ্রো করে এসেছেন। এরকম একটা সিচুয়েশনে মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করে গেছেন লোকেশ রাহুল। 50 ওভারের উইকেট কিপিং তো আছেই। তার আগের ম্যাচটা যদি আপনি চিন্তা করেন, সেটা তো লোকেশ রাহুল দুর্দান্ত ব্যাটিং করে গেছেন। আমার কাছে মনে হয়েছে যে এই টুর্নামেন্টে কেন ঋষভ পান্ট না, কেন লোকেশ রাহুল, এটার সার্থকতাটা লোকেশ রাহুল প্রমাণ করেছেন। এবং তার ওই যে ঠান্ডা মাথার ব্যাটিংয়ের জায়গাটা থেকে শেষের দিকে এসে, তার ব্যাটিং অর্ডারটা এবারে পেছনের দিকে ছিল, বাট শেষের দিকে এসে তিনি তার কার্যকারিতাটা প্রমাণ করেছেন। ঠান্ডা মাথার ব্যাটিং করেছেন, একদম টিমের ডিমান্ড অনুযায়ী তিনি ব্যাটিং করে গেছেন। আফটার দ্যাট নান আদার দ্যান গ্লেন ফিলিপস। এখানে আমি একটু কনফিউশনে, সেটা হচ্ছে টিমের কম্বিনেশন অনুযায়ী আমি এখানে গ্লেন ফিলিপসকে তার ফিল্ডিং এবিলিটি, তার ব্যাট হাতে যেরকম পারদর্শিতা দেখিয়েছেন এই টুর্নামেন্টে, বল হাতেও তার কার্যকারিতার কিছু ইম্প্যাক্টের জায়গা ছিল, ফিল্ডিংটা তাকে অনেক বেশি মাত্রায় এগিয়ে রেখেছে। এটার অবলিগে আমি এইখানে আসলে 12 ম্যানের জায়গাটা সেট আপ করা আমার, সেটা হচ্ছে হয় গ্লেন ফিলিপস 12 ম্যান, অথবা গ্লেন ফিলিপস বেস্ট 11-এর প্লেয়ার, অথবা মাইকেল ব্রেসওয়েল 12 ম্যান, অথবা মাইকেল ব্রেসওয়েল বেস্ট 11-এর পার্ট। মানে এই জায়গাটায় আমি মানে খুব কনফিউজড। এটা আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা কি মনে করেন আসলে এই দুজনের মধ্যে কাকে আপনি বেস্ট 11-এ রাখবেন? মানে আমার লাইন আপ অনুযায়ী আসলে এই দুজনের একজন বেস্ট 11-এ থাকবে, কারণ এরপরে আমার তো লাইন আপটা ফুলফিল করতে হবে।
দেন যদি বলি সেক্ষেত্রে মিচেল স্যান্টনার ক্যাপ্টেন, এই টিমটার ক্যাপ্টেন এবং দলের মূল স্পিনারদের মধ্যে অন্যতম, ব্যাট হাতে পারদর্শিতার জায়গাটা আছে। 8 নম্বর পজিশনে হয়তো বা তাকেই আমি রাখতে চাই, এবং 8 নম্বর পজিশনে মিচেল স্যান্টনার যেভাবে বোথ দ্য কন্ডিশনস টিমটাকে লিড করেছেন এবং তার টিমের রিসোর্সগুলোকে যেভাবে ব্যবহার করেছেন, আইসিসি টুর্নামেন্টে প্রথমবারের মতো ক্যাপ্টেন্সি করতে এসেছিলেন, আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ টু গুড তার ক্যাপ্টেন্সির জায়গা থেকে। দেন বরুণ চক্রবর্তী, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বরুণ চক্রবর্তী তো থাকবেনই তিনি। এবং আমি একটা বিষয় বলেছি, সেটা হচ্ছে যে বরুণ চক্রবর্তী যদি রেগুলার ওয়ানডে ক্রিকেট খেলেন, তিনি ওয়ানডে ক্রিকেটের 1 নম্বর বোলার হতে তার খুব বেশি সময় লাগবে না। ম্যাট হেনরি এই টুর্নামেন্টের বেস্ট বোলার নিউজিল্যান্ডের পয়েন্ট অফ ভিউ থেকে। নাম্বার 11, এই বোলিংয়ের জায়গাটাতে অনেকেই রাখতে পারতাম, অনেকের জায়গায় হয়তো বা হতে পারতো। আমার কাছে এই টুর্নামেন্টে রাবাদার বোলিং ভালো লেগেছে। আমার কাছে এই টুর্নামেন্টে লুঙ্গিসানি এনগিডিও কিছু কিছু ক্ষেত্রে ভালো বোলিং করেছেন, বাট কনসিস্টেন্সির জায়গাটা ডেফিনেটলি প্রবলেমের জায়গা ছিল। আর্চারও খারাপ বোলিং করেন না, বাট ওভারঅল কনসিস্টেন্সি বিবেচনা করলে আমি যদি চিন্তা করি যতগুলো টিম খেলেছে, আমি আমার কনসিস্টেন্সির বিবেচনায় এই জায়গাটায় মোহাম্মদ শামিকেই রাখতে হচ্ছে। যদি মোহাম্মদ শামির লাস্টের ম্যাচের পারফরমেন্সটা খুব একটা বেশি ভালো ছিল না, বাট মোহাম্মদ শামি কনসিস্টেন্ট বেসিসে তিনি থাকবেন। যদিও এই টুর্নামেন্টে মোহাম্মদ শামিকে তার বেস্ট ফর্মে দেখা যায় না, তার পিক ফর্মে দেখা যায় না, সেটা একটা আলোচনার বিষয় হতে পারে, বাট মোহাম্মদ শামি উইল বি দেয়ার। নাম্বার 12, যেটা বলছিলাম যে মাইকেল ব্রেসওয়েল, এখন ওয়েদার ইটস গ্লেন ফিলিপস অর মাইকেল ব্রেসওয়েল, মানে ওই পজিশনটাই আমার একটা চিন্তার জায়গা। সো এটা হচ্ছে আমার লাইন আপটা, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। রচিন রবীন্দ্র, বিরাট কোহলি, ভ্যান্ডার ডুজেন, শ্রেয়াস আয়ার, আজমতুল্লাহ উমরজাই, লোকেশ রাহুল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বরুণ চক্রবর্তী, ম্যাট হেনরি, মোহাম্মদ শামি। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ইন্ডিয়ার প্লেয়ারদের আধিক্য কেন বেশি? ভাই, চ্যাম্পিয়ন তো ইন্ডিয়াই হয়েছে, ইন্ডিয়ার প্লেয়ারদের আধিক্য তো বেশি থাকবে। অক্ষর প্যাটেলকে রাখতে পারিনি এই জায়গাটা। আমার এই টুর্নামেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমার খুব প্রিয় একজন প্লেয়ার, বা এক্স ফ্যাক্টরের জায়গাটা চিন্তা করলে আমার কাছে মনে হয়েছে যে অক্ষর প্যাটেল ডেফিনেটলি এই টিমটাতে আসার সেই যোগ্যতার জায়গাটা আছে। বাট ব্রেসওয়েলকে আমার কার্যকরী বেশি মনে হয়েছে। এখন সেই ব্রেসওয়েলকে আমি রাখতে পারি নাই, বিকজ গ্লেন ফিলিপসের ফিল্ডিং এবিলিটিটা সেটা একটা বাড়তি এক্স ফ্যাক্টর ছিল এই টুর্নামেন্টে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন কেমন লেগেছে এই টিমটা আপনাদের কাছে। আপনারাও আপনাদের টিমটা লিখে পাঠাতে পারেন। থ্যাংক ইউ।